সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই নিরাপদে আছো এবং সুস্থ আছো। দেখো, গত পাঠে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে শ্বসন প্রক্রিয়া কি, শ্বসন প্রক্রিয়া কেন হয়, শ্বসন প্রক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তার একটা পরীক্ষা আলোচনা করেছিলাম। তো দেখো, আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব যে চতুর্থ অধ্যায়ের যে শ্বসন প্রক্রিয়ার শ্বসন তন্ত্র এবং শ্বসন প্রক্রিয়া। তো আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে প্রাণীর শ্বসন তন্ত্রের গঠন জানতে পারবে, শ্বসন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবে। তাহলে আজকের আমাদের পাঠ শ্বসন তন্ত্র, শ্বসন প্রক্রিয়া। শ্বসন কাকে বলে? দেখো, আমরা আগের পাঠে তোমাদের বলেছিলাম সালোক সংশ্লেষণ কি, শ্বসন কি, এগুলো আলোচনা করেছিলাম। তাহলে লক্ষ্য করো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শর্করাজাতীয় খাদ্য সবুজ উদ্ভিদ মানে প্রাথমিক খাদ্য উৎপাদক তারা তৈরি করে, সেই খাদ্যের জারণ ঘটে হলো শ্বসন প্রক্রিয়ায়। শ্বসন প্রক্রিয়া কি উদ্ভিদেও ঘটে, প্রাণীতেও ঘটে, মানে জীবে, সকল জীবে ঘটে। তাহলে এই যে গ্লুকোজ জাতীয় খাদ্যর জারণ ঘটে, তাহলে শ্বসন কাকে বলে? যে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ মানে কোষ মধ্যস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত করে করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন প্রক্রিয়া বলে। তাহলে শ্বসন প্রক্রিয়ায় কি ঘটে? যে গ্লুকোজ জাতীয় খাদ্যের বা শর্করা জাতীয় খাদ্যের জারণ ঘটে। গ্লুকোজ বা শর্করা শর্করা এই জারণ ঘটাবে কি? জারক, মানে অক্সিজেন হচ্ছে একটা জারক, ঘটিয়ে কি করবে? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপরে কি পানি, আর কি উৎপন্ন করবে? শক্তি উৎপন্ন করবে। শক্তি, এই শক্তি দিয়ে জীবকুল বেঁচে থাকবে, তাই না? জীব তার সমস্ত ক্রিয়াকর্ম কাজকর্ম করবে, বেঁচে থাকবে এই শক্তি দিয়েই। তাহলে গ্লুকোজের সংকেত কি? C6 H12O6, তাই না? আগের দিন আমরা বলেছিলাম। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় শর্করাজাত খাদ্য, সেই শর্করাজাত খাদ্যেরই জারণ ঘটেছে শ্বসন প্রক্রিয়ায়। তাহলে দেখো, শ্বসন তন্ত্র কি? দেখো, যেসব অঙ্গ শ্বসন কার্য চালানোর জন্য অংশ নেয় সেগুলোকেই বলা হয় একত্রে শ্বসনতন্ত্র। তাহলে মানব শ্বসনতন্ত্র নিম্নলিখিত অঙ্গগুলো নিয়ে গঠিত। দেখো, নাসারন্ত্র, নাসাপথ, নাসাগ্লোবিল, স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া। এই যে আমাদের এখানে দেখো শ্বাসনালী দেখা যাচ্ছে, শ্বাসনালী বা ট্রাকিয়া। ক্লোম শাখা বা ব্রঙ্কাস, তারপর ফুসফুস, মধ্যস্থতা, এই অংশগুলো নিয়ে শ্বসনতন্ত্র গঠিত। আমরা একটু করে দেখব যে কোথায় কি আছে। তাহলে দেখো, আমরা প্রথমে দেখে আসি যে নাসাপথ বা নাসারন্ধ্র। দেখো, আমরা নাক দিয়ে প্রশ্বাস বায়ু টেনে নিই, তাই না? তা দেখো, এই যে নাসিকা মুখ গহ্বরের উপরে অবস্থিত একটা ত্রিকোণাকার গহ্বর, এটির সামনে নাসিকা ছিদ্র হতে পশ্চাতে গলবিল পর্যন্ত বিস্তৃত একটি পাতলা পর্দা দিয়ে এটি দুই ভাগে বিভক্ত হয়েছে। এর সম্মুখ ভাগ লোম ও পশ্চাৎ দিক ঝিল্লি দ্বারা আবৃত। আমরা নাক দিয়ে যে বায়ু গ্রহণ করি তাকে প্রশ্বাস বায়ু বলে। প্রশ্বাস বায়ুতে ধূলিকণা, রোগ জীবাণু থাকলে তা এই লোম বা ঝিল্লিতে আটকে যায়। দেখবা তোমরা, এই আমরা যদি অনেক ময়লা বা ধুলাবালির মধ্যে চলাফেরা করি তাহলে আমাদের কি নাকের শ্লেষ্মা ঝিল্লিতে সেখানে ময়লা জমে, এই জন্য নাকের সেই ময়লাতে কি কালো বর্ণ ধারণ করে, তাই না? তাহলে দেখতে পাচ্ছ, এই যে চিত্রে দেখা যাচ্ছে, এখান থেকে এসে এখানে সেই
রন্ধ্র বা নাসাপথ এই গলবিল পর্যন্ত বিস্তৃত। অনেক সময় দেখো ছোট পোকামাকড় টোকড় যাইতে পারে না ওই লোমকূপের কারণে। হ্যাঁ, নাসাপথে কি থাকে? লোম থাকে, তাই না? তো দেখো নাসা গলবিল। নাসা গলবিল নাসা গলবিল হলো নাসা পথের শেষ অংশ, যা গলবিলের সাথে মিশে গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। হ্যাঁ, এই পথে বাতাস প্রবেশ করে। হুম। তাহলে আমরা জানলাম কি, যে যদি ধুলোবালি থাকে, ধূলিকণা বালিকণা সেখানে শ্লেষ্মাচিলিতে আটকে গিয়ে বেঁধে থাকে, এবং পরবর্তীতে কিন্তু আবার এই নিঃশ্বাস বায়ুর সময় কিন্তু আবার এটা কিছুটা বেরিয়ে যায়। আর যেগুলো না বেরোতে পারে সেগুলো শ্লেষ্মাচিলিতে আটকে থাকে। অনেক সময় তোমরা দেখবা কিছু ধুলাবালি যদি বড় ধরনের কোনো ধুলাবালি যায়, একটু কণা যদি বড় থাকে, তখন আমাদের কি আবার পরবর্তীতে আমরা একটু জোরে নিঃশ্বাস বায়ু ত্যাগ করে ওটাকে আমরা বের করে দিতে পারি। স্বরযন্ত্র লক্ষ্য করো, গলবিল ও শ্বাসনালীর সংযোগ স্তরে স্বরযন্ত্র অবস্থিত। স্বরযন্ত্র স্বরযন্ত্র স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে, একে স্বরযন্ত্র বলে। স্বর ছিদ্রের মুখে একটা ঢাকনা থাকে। দেখো এই ঢাকনার কাজটা কি? এই ঢাকনা খাদ্য গ্রহণের সময় স্বরযন্ত্রকে ঢেকে রাখে, যাতে এতে খাদ্য ঢুকতে পারে না, এবং আবার স্বাদ গ্রহণের সময়ও তা আবার আবার যদি আমরা এই যে খাদ্য গ্রহণের সময় সেটা আবার খুলে যায়। খাদ্য গ্রহণের সময় সেটা আবার খুলে যায়। লক্ষ্য করো এইখানে এই যে সেই ভোকাল কর্ড, ওখানে কি থাকে? সেই স্বররজ্জু, সেখানে দেখো আবার ভোকাল কর্ড কি স্বর সৃষ্টি করে। লক্ষ্য করবা যে মহিলাদের স্বর এক ধরনের, পুরুষের স্বর এক ধরনের। এই যে স্বরযন্ত্র, তাই না, বয়স বাড়ার সাথে সাথে এই যে স্বরের চেঞ্জ হয়, কারণ কি এখানে ভোকাল কর্ডের এখানে এই যে পর্দাটা সেখানে সেটা, হ্যাঁ, পুরুত্বর মানে বেশি কমের কারণে কিন্তু এই স্বরের পার্থক্য দেখা দেয়। তো এখানে দেখো, এখানে আসলে খাদ্য গ্রহণের হবে এখানে আসলে শ্বাসনালী। দেখো শ্বাসনালীর সম্মুখে অবস্থিত স্বরযন্ত্র এক থেকে স্বরযন্ত্র থেকে শুরু করে কুলোম শাখা পর্যন্ত বিস্তারিত নালীকে শ্বাসনালী বলে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। এই শ্বাসনালীর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে। কোলম শাখা বা ব্রঙ্কাস। লক্ষ্য করো এই দেখো শ্বাসনালী ও ফুসফুসের কাছে এসে ডান ও বাম দুইটি শাখায়, এই যে এখানে দেখা যাচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, ডান ও বাম দুইটি শাখায় বিভক্ত হয়ে যথাক্রমে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। তাহলে একটা ডান ফুসফুস, একটা বাম ফুসফুস ফুসফুসে প্রবেশ করে। এদেরকে ডান ও বাম কোলম শাখা বা ব্রঙ্কাস বলে। হ্যাঁ, ফুসফুসে প্রবেশ করার পর এই শাখাদ্বয় অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এদেরকে ব্রঙ্কিওল বলে। ব্রঙ্কিওল, হ্যাঁ, এই যে ব্রঙ্কিওল বা বা ব্রঙ্কাই বলে, আর এক বচনে বলা হয় ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলের হলো শ্বাসনালীর মতো। ব্রঙ্কিওলের গঠনটাও আসলে শ্বাসনালীর মতোই। এরকম শাখা প্রশাখা বিস্তৃত থাকে। এরপর দেখো ফুসফুস। লক্ষ্য করো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে সেই এই ট্রাকে আসে, তারপরে কি এই যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, লাস্ট এসে কি অ্যালভিওলি। এই অ্যালভিওলি হচ্ছে কি বায়ুথলি, তাই না? এখানে বায়ুথলি বেলুনের মতো ফুলে আছে। এখানে দেখো কেমন আছে, যে বক্ষ গহ্বরের ভিতরের দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত। এটা স্পঞ্জের মতো নরম ও কোমল। ডান পাশের ফুসফুস বাম পাশের ফুসফুসের চেয়ে সামান্য বড় হয়। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক একটা ঝিল্লি বা পর্দা দ্বারা আবৃত। দুই ভাগের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস ও বক্ষগাত্রের সাথে যাতে কোনো সংঘর্ষ না লাগে।
ব্রঙ্কাস প্রতি পাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিওলগুলো বায়ুথলি ও বায়ুকোষে প্রবেশ করে। প্রত্যেকটি বায়ুথলি পাতলা অ্যাপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এই কোষগুলো কৈশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলোতে বায়ু প্রবেশ করলে এগুলো বেলুনের মতো ফুলে ওঠে, উপরে আপনা আপনি সংকুচিত হয়ে যায়। আপনা আপনি সংকুচিত হয়ে যায়। বায়ুথলি ও কৈশিক জালিকা উপরের প্রাচীর এত পাতলা যে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। তাহলে শোনো, এই যে সেই ট্র্যাকের পরে যে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, এরপরে যে এই যে অ্যালভিওলি, লাস্টে যে বায়ুথলির মতো অ্যালভিওলি আছে, এই যে বেলুনের মতো ফুলে আছে, এর চতুর্পাশ দিয়ে, এর পাশ দিয়ে কি আছে? কৈশিক জালিকা। এই মানে রক্তনালিকা, এক কথায় কৈশিক জালিকা। দেখো, একটা নালিকা এক পাশে দেখা যাচ্ছে লাল বর্ণের, আর একটা কি, এক কথায় আর একটা হচ্ছে হ্যাঁ, মানে সবুজাভ, মানে নীল আর কি। তাহলে এই যে লালটা, এইটা বহন করে কি, এটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, আর এই নীলটা বহন করেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। লক্ষ্য করো, এই যে অ্যালভিওলির এই যে কোষিক জালিকা, এই কোষিক জালিকার প্রাচীর এত পাতলা, আর এই তোমার অ্যালভিওলিগুলোর পর্দা এত পাতলা যে এখান থেকে গ্যাসীয় আদান প্রদান ঘটতে পারে। গ্যাসীয় আদান প্রদান ঘটতে পারে। তো কিভাবে ঘটে আমরা একটু পরে আলোচনা করব। দেখো, এরপরে মধ্যস্থতা। দেখো, যে মাংসপেশি বক্ষ গহ্বর বা উদর গহ্বরকে পৃথক করে রেখেছে তাকে মধ্যস্থতা বলে। এই মধ্যস্থতা, দেখো, এই যে মাংসপেশিটা এই বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে আলাদা করে রেখেছে, অনেকটা প্রসারিত ছাতার মতো। মধ্যস্থতা সংকুচিত হলে নিচের দিকে নামে, তখন বক্ষ গহ্বরের আয়তন বাড়ে। আবার এটা যখন প্রসারিত হয় তখন উপরের দিকে ওঠে এবং সংকুচিত হয়। মধ্যস্থতার সংকোচন ও দেখো প্রসারণের মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস নিয়ন্ত্রণ হয়। এই জন্য দেখবে আমাদের একবার সেই বুকের আয়তন বাড়ে, একবার কমে, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন। শ্বসন পদ্ধতি, আমরা এখন দেখে আসি যে শ্বসন পদ্ধতিটা কি, প্রক্রিয়াটা কি। শ্বসন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন প্রক্রিয়া হচ্ছে গিয়ে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ আর নিঃশ্বাস ত্যাগ করা, নিঃশ্বাস বায়ু ত্যাগ করা। তো লক্ষ্য করো, এই যে প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, এই জিনিসটিকে আমরা প্রথমে, তাহলে সেই বায়ু থেকে আমরা অক্সিজেনটা গ্রহণ করি, এটা হচ্ছে প্রশ্বাস বায়ু। এই প্রশ্বাস বায়ু আমরা গ্রহণ করার পর এতে যে ময়লা থাকে, সেই ময়লাগুলো ধুলাবালি, এগুলো হচ্ছে শ্লেষ্মা ঝিল্লিতে আটকে যায়। এর পরবর্তীতে এই অক্সিজেন সেই ট্রাকিয়া, এরপরে সেই ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলিতে যায়। এই অ্যালভিওলিগুলো প্রাচীর পাতলা, সেখান থেকে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় মূলত কি সেই কৈশিক নালিকা, রক্তের যে কৈশিক নালিকা বা কৈশিক জালিকা, সেখানে প্রবেশ করে। এই কৈশিক জালিকা কি করে, এই তখন রক্তের সাথে মিলিত হয়। এই অক্সিজেন তখন রক্তের সাথে, রক্তের উপাদান হিমোগ্লোবিন, এর সাথে মিলিত হয়ে অক্সিমোগ্লোবিনে পরিণত হয়। এই অক্সিমোগ্লোবিন এই ধমনীর মাধ্যমে সব বহন করে নিয়ে কোথায় যায়, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যায়। এই প্রত্যেকটা কোষে আগের থেকে, দেখো, তোমার যে খাদ্য নির্যাস যে গ্লুকোজ, এই গ্লুকোজ কিন্তু প্রত্যেকটা কোষে কোষে আগের থেকে পৌঁছেছিল। হুম এই গ্লুকোজকে এখন জারিত করার দরকার, জারণ ঘটানো দরকার। তখন এই অক্সিমোগ্লোবিন এই গ্লুকোজ কি করে, জারিত করে। হুম এই জারিত করে। আর সাথে এখানে প্রভাবক হিসেবে কাজ করে কি, ইনসুলিন। হ্যাঁ, তো এখন দেখো, তাহলে এই গ্লুকোজকে জারিত করে কি তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড, পানি আর হচ্ছে শক্তি। লক্ষ্য করো, এই পানিটা কোষের যা প্রয়োজন সেটা রেখে বাকি পানিটা আবার কি হয়, আমাদের কিডনির মাধ্যমে মানে পরিচিত হয়ে সেখানে আবার
প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, আর কিছু পানি আমাদের ঘামের সাথে বেরিয়ে যায়। এভাবে পানির সমতা নিয়ন্ত্রিত হয়। আর এই শক্তি কি মাইটোকন্ড্রিয়া জমা রাখে, যা দিয়ে আমরা কাজকর্ম করি, চলাফেরা করি, বেঁচে থাকি, তাই না? এই শক্তি মানে এটিপি, এটি শক্তিটা জমা রাখে। আর এই কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড কি করে, এখানে আবার উল্টাভাবে শিরা বহন করে নিয়ে আসবে। তোমরা মনে রাখবে, ধমনী বহন করে হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত, আর শিরা বহন করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তাহলে এই কোষ থেকে আবার যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কোষের সেই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড আবার উল্টাভাবে শিরা বহন করে নিয়ে আসে। নিয়ে কোথায় আসে? আবার দেখো সেই হৃৎপিণ্ড, আবার সেই ফুসফুসের সেই যে অ্যালভিওলিতে আসে, ফুসফুসের সেই অ্যালভিওলির পাশে যে কৈশিক জালিকা, সেখানে আসে। সেখান থেকে আবার ব্যাপন প্রক্রিয়া আবার ঢোকে কোথায়? আবার আসে হচ্ছে সেই অ্যালভিওলির মধ্য দিয়ে আবার চলে আসে কোথায়? আবার সেই ব্রঙ্কিওল, আবার দেখো সেই উল্টোভাবে আবার সেই কোথা থেকে কোথায় আসে? ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, তারপরে ট্রাকিয়া, তারপর দেখো নাসা কলবিল, তারপর নাসাপথ, নাসারন্ধ্র। হুম এভাবে আবার নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, নিঃশ্বাস বায়ুটা ত্যাগ হয়। তাহলে লক্ষ্য করো, এই নিঃশ্বাস বায়ুটা ত্যাগ হয়। তাহলে আমরা কি জানলাম? যে প্রশ্বাস বায়ু হচ্ছে আমরা যখন হচ্ছে গিয়ে আমরা শ্বাস গ্রহণ করি, তখন কি এই নাসাপথ দিয়ে অক্সিজেন ঢোকে, অক্সিজেন সেখান থেকে নাসাপথ থেকে নাসাকলবিল, তারপরে ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, এই ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলি, তারপরে সেটা আমাদের কোষে যে পৌঁছায় ধমনীর মাধ্যমে, কোষিক জালিকা থেকে ধমনীর মাধ্যমে পৌঁছায়। এরপরে লক্ষ্য করো, এরপর আবার আমরা উল্টাভাবে আবার যে এই যে অন্তঃশোষণ আমরা কেন বলছি, দেখো অন্তঃশোষণের পরেই কিন্তু আসলে তারপরে এই নিঃশ্বাস বায়ু ত্যাগ হবে। তাহলে অন্তঃশোষণ মানে ভিতরে নিয়ে যায়, তখন কোষের মধ্যে চলে যায় অক্সিমোগ্লোবিন, ওই যা বললাম। এই অক্সিমোগ্লোবিন এই গ্লুকোজকে ভালোভাবে জারিত করে তারপরে এই যে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার এই যে উল্টাভাবে বহন করে নিয়ে আসে, তাই না? আবার সে দেখো উল্টাভাবে আবার শিরা বহন করে নিয়ে কোথায় আসে? ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস থেকে ট্রাকিয়া থেকে নাসাকলবিল থেকে নাসাপথ থেকে নাসারন্ধ্র দিয়ে আবার বাইরে মুক্ত হয়। লক্ষ্য রাখবি, এই মুক্ত হওয়ার সময় প্রথমে তুমি এই প্রশ্বাস বায়ু নেওয়ার সময়, অক্সিজেন নেওয়ার সময় কিছু ধুলাবালি তার ভিতর যদি থাকে, সেগুলো কি নাকে আটকে ছিল কিছুটা, সেইটা আবার কিন্তু এই নিঃশ্বাস বায়ু ত্যাগ করার সময় কিছুটা বেরিয়ে যায়, আর কিছু সেলের সাথে হয়তো আটকে থাকে, পরে আমাদের নাকের ময়লার সাথে আবার বেরিয়ে আসে। হুম তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারলে যে কিভাবে যে সেই শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়, কিছুটা ধারণা পেলে, তাই না? তাহলে আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।